হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার DSTC মেজর 5 যে পেপার রয়েছে সেখান থেকে আমি আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব, তোমাদের যে সিলেবাসে বৈষ্ণব পদাবলী আছে সেই বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ নিয়ে আলোচনা করব। পদটির নাম হচ্ছে রাধার কি হইলে অন্তরে ব্যথা। এই পদটি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এবং তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেন আসে সেইভাবে কিন্তু আমি উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব, বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, প্রথমে আমি বলি, যখনই তোমাদের কোনো বৈষ্ণব পদাবলীর আমি পদ পড়াই সেখানে আমি বলি যে তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা আসে। যে কোনো একটি পদ তুলে ধরে দেবে, বলবে এটি কোন কবি রচিত, কোন পর্যায়ের পদ, পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন এসে থাকে, এইভাবে কিন্তু তোমরা খাতায় লিখে নেবে। তো এইটারই অ্যান্সার বলবো, আমি তার সঙ্গে বুঝিয়ে দেবো। দেখো, সর্বপ্রথমে আলোচ্য পদটি যে রয়েছে, এই পদটি হচ্ছে কবি চণ্ডীদাসের লেখা। প্রথম অ্যান্সারটা আমি বলে দিলাম, কবি চণ্ডীদাসের লেখা। এটি কোন পর্যায়ের পদ? এই পদটি হচ্ছে পূর্বরাগ পর্যায়ের পদ, ঠিক আছে? এখন পদটির ভাব সংক্ষেপ কিন্তু আমি বিশ্লেষণ করব। দেখো, বলা হচ্ছে পদটিতে রাধার বিরহ হৃদয়ের যন্ত্রণার চিত্র স্পষ্ট হয়েছে। আমরা দেখবো রাধার কি হইল অন্তরে ব্যথা। এই পদটির মধ্যে কবি যে চণ্ডীদাস রয়েছে তিনি রাধার যে বিরহ যে রয়েছে সেই বিরহর চিত্র কিন্তু তিনি তুলে ধরেছেন, ঠিক আছে? দেখো কি বলছে, যে বিরহিনী রাধা সংসার সমাজ সম্পর্কে প্রায় উদাসীন। আমরা দেখব রাধা এই যে সংসার সমাজ এই সম্পর্কে সে উদাসীন হয়ে গেছে। এই সংসার সমাজ সম্পর্কে তার আর কোনো চিন্তা নেই, মন নেই সেখানে। কি বলছে, যে কবি বুঝতেই পারেননি যে রাধার ব্যথা কোথায়। কবি এখানে এই পদটির মধ্যে বলেছে কবি বুঝতে পারেন যে রাধার ব্যথাটা কোথায় রয়েছে, কিসের ব্যথা তার। দেখো বলছে তার প্রশ্ন করেছেন, তাই প্রশ্ন করেছেন রাধার কি হইল অন্তরে ব্যথা। তাই কিন্তু এই যে পদটি যে রয়েছে এই পদটির মধ্যে আমরা দেখব তিনি প্রশ্ন করেছেন শুরুতেই রাধার কি হইল অন্তরে ব্যথা, তার কি অন্তরে ব্যথা আছে সেইটাই কিন্তু জিজ্ঞেস করছেন। দেখো কি বলছে, রাধা ব্যথিত হয়ে সমাজ সংস্কার সম্পর্কে তার প্রায় উদাসীন, তাই একলা ঘরে বসে আছে, সমাজ সংসারে তার মন নেই। সে রাধা কি সেই অন্তরে ব্যথা পেয়ে সে একলা ঘরে নির্জনে বসে আছে। দেখো কি বলছে, যে আসলে রাধাকে একাকিত্ব গ্রাস করেছে, কারো কথায় সে শুনতে পায় না। আমরা দেখবো রাধা একাই ঘরে নির্জনে বসে আছে, তাকে একাকিত্ব গ্রাস করেছে এবং কারো কথা সে শুনতে পারছে না, তার সঙ্গে শুনেও না শোনার ভান করছে রাধা। দেখো কি বলছে, রাধা কিছু সময় অন্তর অন্তর মেঘের দিকে চেয়ে থাকে। আমরা দেখবো পদটির মধ্যে বলবে, এই পদটি যখন তোমরা পড়বে, পদটির বিশ্লেষণ আমি করছি, এই পদটির মধ্যে বলবে যে রাধা মেঘের দিকে তাকিয়ে থাকে, মেঘপানে চেয়ে থাকে। সেখানে দেখে কৃষ্ণের বর্ণের সঙ্গে সেই মেঘের বর্ণের রং মিলেছে, তাই সেই মেঘটিকে সে কৃষ্ণ ভেবে বসে। সেটা আমরা দেখবো সে কি অন্তর অন্তর মেঘের দিকে চেয়ে থাকে এবং রাধার বিশ্বাস ওই কৃষ্ণ মেঘের মধ্যে বুঝি তার প্রাণ স্বামী কৃষ্ণ আছে। মানে এই যে কৃষ্ণ কালো মেঘ, সে কালো মেঘের মধ্যে যেন তার নিজের প্রাণ স্বামী কৃষ্ণকে সে খুঁজে পাচ্ছে। মানে যেখানেই কৃষ্ণের সঙ্গে সে মিল দেখছে সেটাকে সে তার নিজের প্রাণ স্বামী কৃষ্ণ বলে মেনে নিচ্ছে, তাই কিন্তু সে মেঘের দিকে অন্তর অন্তর দেখছে। তাও কি বলছে, সেই মেঘের দিকে রাধার দৃষ্টি স্থির এবং খাদ্যের প্রতি তার দৃষ্টি নেই। মানে কি, খাওয়া কথা সে ভুলে গেছে, খাদ্যের প্রতি তার কোনো দৃষ্টি নেই, সে খাওয়া বন্ধ করে দিয়েছে, ঠিকঠাক মতো খায় না। তারপরে কি রঙিন বস্ত্র, এগুলো কি সব এগুলো ত্যাগ করে দিয়েছে, মানে এগুলো ঠিকঠাক মতো করে না। সে কি বস্ত্র ধারণ করেছে, গৌরিক বস্ত্র পরিধান করেছে, রাধা যেন যোগিনী সেজেছে। আমরা দেখবো যারা যোগী সাজে তাদের যে বর্ণ, তাদের যে বস্ত্রের রং দেখবো আমরা, সেটা সেই বস্ত্র কিন্তু সে ধারণ করেছে, যোগীর বস্ত্র কিন্তু গেরুয়া বস্ত্র যে ধারণ করে তারা যোগীরা, সে গেরুয়া বস্ত্র যেন সে ধারণ করেছে, মানে সে যোগ সাধনায় যেন নেমেছে রাধা। তাই দেখো সেই পদেরই 2-3টে লাইন এখানে বলে দিয়েছে। দেখো বলছে বিরতি আহারে রাঙাবাস পরে, রাঙাবাস পরে যেমন যোগিনী পাড়া। মানে কি, খাওয়ার বন্ধ করে দিয়েছে, ঠিকঠাক মতো খাচ্ছে না, আহারে বিরতি, তার সঙ্গে কি রাঙাবাস পরে যে রঙিন বস্ত্র পরেছে। কি বস্ত্র? যে যোগিনী যে বস্ত্র, যেমন যোগিনীরা বস্ত্র পরে সেই গেরুয়া বস্ত্রের মতো সেরকম ধারণ করেছে, যেন সে যোগী সেজেছে। দেখো তারপর কি বলছে, তারপর বলছে যে আসলে রাধার আলুথুলু বেশ দেখে কবির এমন উপলব্ধি, মানে রাধার যে মানে চঞ্চলতা, ঠিক আছে, অস্থিরতা নেই তার মধ্যে, এরকম ভাব দেখে কিন্তু এই উপলব্ধি করেছে কবি।
তাই বলছে রাধার জাগতিক জীবনের সমস্ত চেতনা প্রায় হারিয়ে গেছে। এই যে জাগতিক জীবনের তার যে চেতনা, সেই সমস্ত চেতনা সে হারিয়ে ফেলেছে। নারী সুলভ লজ্জা, বস্ত্রসজ্জা, কোনো কিছুর প্রতি তার দৃষ্টি নেই। এই যে নারীদের যে একটা লজ্জা থাকে যে আমি এগুলো ভাবছি বা এগুলো করছি, কি বলবে লোকে, তার সঙ্গে সাজসজ্জা সবকিছু যেন সে পরিত্যাগ করেছে, কোনো কিছুতে তার তেমন দৃষ্টি নেই। ফুল দিয়ে সাজানোর কেশ রাশি খুলে আবার সেদিক দিয়ে তাকিয়ে আছে। আমরা দেখবো ফুল দিয়ে যে কেশ রাশি, মানে মেয়েরা যে কেশ সাজায়, নিজেদের যে চুলগুলো সাজায় ফুল দিয়ে, সেগুলো দেখবো আমরা সেই সাজানোগুলোর কি তার বিরতি হয়েছে, সেখানেও সে তা করছে না। তারপরে দেখবো আমরা সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কি ফুল দিয়ে সাজানো কেশ রাশি কখন এলোমেলো হয়ে গেছে সে তার প্রতি তার কোনো দৃষ্টি দেওয়ার প্রয়োজন মনে করেনি। মানে এই যে তার ফুল দিয়ে কেশ রাশি সাজানো রয়েছে রাধার, তার যে কেশ রাশি কখন এলোমেলো হয়ে গেছে তার প্রতি তার দৃষ্টি নেই। সে এক নাগাদে কিভাবে যেন তাকিয়ে দৃষ্টিতে কিছু দেখছে। তাই বলছে আবার কোনো কোনো সময় হাসতে হাসতে দুই বাহু তুলে মেঘের দিকে চেয়ে কি যেন বলে চলছে। মানে এমন মানে ভাব, সে আবার মেঘের দিকে তাকিয়ে হাসছে এবং হাসতে হাসতে দু বাহু তুলে যেন কি যেন বলতে চাইছে বা কি যেন বলছে। তাও কি বলছে যে আসলে রাধার বিশ্বাস যে ওই মেঘের কোণেই কৃষ্ণ বুঝি আছে, মানে সে যে মেঘের সঙ্গে তার কৃষ্ণ প্রাণস্বামী কৃষ্ণের মিল পেয়েছে, তাই সে ভাবছে এই মেঘের কোণে কৃষ্ণ লুকিয়ে আছে। দেখো বলছে যে তাই সেদিন থেকে সেদিকে সে চেয়ে থাকতে থাকতে অঙ্গসজ্জার প্রতি তার দৃষ্টি দেওয়া সম্ভব হয়নি। মানে সে এমনভাবে মেঘের দিকে দৃষ্টি দিয়েছে যে তার যে অঙ্গসজ্জা, তার যে কেশ খুলে গেছে, কেশ রাশি যে সাজানো ছিল ফুল দিয়ে, সেদিকে সে দৃষ্টি দেয়নি। কখনো এক মনে ময়ূরের দিকে চেয়ে থাকে এবং ময়ূরের প্রেম দেখে নিজের মনে প্রেমের রোমাঞ্চ অনুভব করে। আমরা দেখবো ময়ূরী যে প্রেম যে রয়েছে সেই প্রেমের দিকে সে চেয়ে আছে এবং চেয়ে সে দেখছে নিজের যে প্রেমের যে রোমাঞ্চ সেটা কিন্তু সে অনুভব করছে। ঠিক আছে, তাই বলছে কবি চণ্ডীদাস বলেছেন এই রাধাই নতুন রাধা। এই যে এখন যে রাধাকে দেখতে পাচ্ছে এই রাধা যেন নতুন রাধা, এবং এই রাধার জীবন চিত্র সম্পূর্ণ নতুন। এখন যে সে জীবনটা ধারণ করেছে এটা কি সম্পূর্ণ একটা নতুন জীবন সে ধারণ করেছে। এই রাধা কিন্তু এই রাধা ছিল না আগে। ঠিক আছে, তাই সে নতুন রাধা যেন পরিণত হয়েছে। তাই আর সে চিত্রে গড়ে উঠেছে কৃষ্ণের সঙ্গে নব পরিচয়ের ফলে। আমরা দেখবো সেই চিত্র কখন গড়ে উঠেছে, যখন আমরা দেখবো নায়ক নায়িকেরা প্রেমে পড়ে, তখন যে তাদের মনে একটা উদাসীন ভাব, একটা খাওয়া দাওয়া যে কমতি বিরতি হয়ে যায়, ঠিক তদ্রূপ রাধার সঙ্গে কৃষ্ণের যে প্রথম দর্শন বা প্রথম যে পরিচয়, সেই পরিচয় রাধা কিন্তু সেই একই অবস্থায় কিন্তু তার মনে কিন্তু উদয় হয়েছে। তো সেটাই আমরা দেখবো কৃষ্ণের সঙ্গে যে নব পরিচয় মানে নতুন পরিচয় যখন হয়েছে, সে কিন্তু খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ঠিকঠাক মতো খাচ্ছে না, এক দৃষ্টিতে কি যেন ভাবছে, মেঘের দিকে দেখছে, সেখানে কৃষ্ণের সঙ্গে মিল পেয়েছে, সেদিকে তাকিয়ে আছে, কখনো কিছু বলছে। ঠিক আছে, নিজের প্রতি তার কিন্তু কোনো চিন্তা নেই, সংসারের প্রতি তার কিন্তু কোনো চিন্তা নেই। তো রাধার কি হইলো অন্তরে ব্যথা, এই পথটি নিয়ে আলোচনা আজ আমার এতটুকুন ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে নোটসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য যুক্ত হতে চাইছো, তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।